দর্শক, আমি মাসুদ মিশ্র আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে এই অনুষ্ঠান যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত। স্টুডিওতে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক জনাব সুভাষ সিংহ রায়। দাদা, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ, স্বাগত আপনাকেও। এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। ইলিয়াস ভাই, আপনাকেও স্বাগত। আর আপনার কাছে একটু আসতে চাই, সুভাষদা যে জায়গায় আলোচনাটাকে নিয়ে গেলেন, যে যা যা হয়েছে সেখানে খানিকটা ব্যর্থ হয়েছে সেটা যেমন সত্যি, এর পাশাপাশি এর পিছনে বড় একটা অনেক কিছু খেলাধুলা হয়েছে দাদার দাবি অনুযায়ী। প্রশ্ন হচ্ছে যে এই খেলাধুলা বা এই সহিংসতা যারা ঘটালো, সেইটা তো সরকারের গোয়েন্দা সংস্থা বলেন, আওয়ামী লীগের মতো একটি বড় দল, তাদের একটা রাজনৈতিক দূরদর্শিতা আছে। মানে বঙ্গবন্ধু যখন বাংলাদেশ শব্দটি উচ্চারণ করেছে তখন বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্মই নেয় নাই। ফলে সেই দলটি এটি যদি বুঝতে না পারে, সেটিও কি দলটা কি আসলে ঠিকঠাক আছে, নাকি দলের ভিতরেও নানা ধরনের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে? এটা আপনাকে ধন্যবাদ। এবং আমার দুই সহ আলোচক ইলিয়াস ভাই এবং সুভাষ সিংহ রায়, সুভাষের সাথে আলোচনা করার একটা সুবিধা হলো, সুভাষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একদম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 83 সাল থেকে 82 সাল থেকে ধরে একদম প্রায় 40 বছরের ইতিহাস সব জানে। এখন অনেক কথাবার্তা আছে যেগুলো বলা যায় না, অনেক কথা আছে বলা যায়। আমাদের টেকনিক্যাল কিছু টার্ম আছে আমাদের ডিসিপ্লিনে, ড্রামাটার্জি। ব্যাক স্টেজে কিছু ড্রামা হয়, ফ্রন্ট স্টেজে কিছু ড্রামা হয়। তো ব্যাক স্টেজে ড্রামাগুলো সবসময় দেখা যায় না, কিন্তু সেগুলা কাজ করে। এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সমস্ত কাজগুলো হয়েছে তার সব কিছু বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাকতো। যেমন আপনার বুধবার পর্যন্ত কিন্তু সবই ঠিক ছিল, বৃহস্পতিবার পর্যন্ত সবই ঠিক ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দুইটা বিশ্ববিদ্যালয় যেহেতু কাছাকাছি, তাদের ভাইস চ্যান্সেলর সাহেবরাই হোক আর প্রশাসন হোক, তারা কিন্তু যে কোনোভাবে সকাল বিকাল দুপুর রাত্রি একটার পর একটা মিটিং করে কিন্তু তারা কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে রেখেছিলেন। এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক কেপিআই আছে। আপনি জানেন যে মেট্রো রেল স্টেশন এবং আশেপাশে আরও অনেকগুলো কেপিআই আছে, যে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। কোথাও কিন্তু একটা ঢিলও চোরা হয় নাই। কিন্তু আপনি যখন 76 ইয়ার্স ওল্ড, 76 বছর বয়সের একটা পুরানো রাজনৈতিক সংগঠন, সেই সংগঠন থেকে যখন এমন কিছু কথাবার্তা আসলো যে কথাবার্তাগুলা এই জেনারেশনের ছেলেমেয়েরা নিতে পারে নাই। এই জেনারেশনের ছেলেমেয়েদেরকে বোঝার জন্য যে রাজনৈতিক নেতৃত্ব এবং লিডারশিপের দরকার ছিল, সেই জায়গাটা ঘাটতি তো অবশ্যই আছে। এবং আপনি দেখেন সেখানে কি আমার দরকার ছিল বাইরের লোকজন যে ছিল ক্যাম্পাসে গিয়েছে, সেটা তো স্পষ্ট দেখাই যাচ্ছিল। আমরা তো পারতাম সেটাকে ম্যানেজ করে নিতে। আপনি যদি বলেন ঢাকা এই যে ছাত্রদের সাথে এনগেজ কিন্তু আমরা হয়ে গেছিলাম ছাত্রদের সাথে। আপনি আমাদের 4টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবকে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, তাদেরকে এরা তো রাজনীতি করে করে এই জায়গাতে আসছে। এদেরকে যদি আপনি দায়িত্ব দিতেন, এরা কিন্তু এটা প্রবলেমটা সলভ করে ফেলতে পারো, কারণ এটা আমাদের ছেলে মেয়ে, আমাদের ছাত্রছাত্রী। সেটা না করে আপনি করলেন কি, এই জেনারেশনের একটা ছেলে মেয়েদেরকে, এই জেনারেশনটাকে আপনি হেয় এবং তুচ্ছতাচ্ছিল্য করলেন। এবং হেয় এবং তুচ্ছতাচ্ছিল্য করার পিছনে যে কাজটা হলো, সেই কাজটা হলো একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের সাথে এদেশের অস্তিত্ব জড়িত, যে সংগঠনের নেতৃত্বে এদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছে। এই রকম একটা জায়গা থেকে যখন আপনি তুচ্ছতাচ্ছিল্যের স্বরে কথা বললেন, অথবা এমন কিছু কথা বলেন যে কথাগুলোকে মিসরিপ্রেজেন্ট করা যায়, বিকৃত করা যায়, এরকম কিছু শব্দ, কিছু ওয়ার্ড যখন বলেন, তখন তো ছেলেমেয়েরা সেটা নিতে পারে নাই। আচ্ছা, সেটাও না হয় বললেন, কিন্তু তারপরে আপনি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বাহির থেকে লোক ঢুকিয়ে দেওয়ার যে বিষয়টা, যে কারণে আপনি বাহির থেকে যদি আপনি লোক ঢুকিয়ে দেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই যে সব দিকে দিয়ে রাস্তাঘাট খোলা, এটা তো কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। সেখানে যদি হন, আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তারা যথেষ্ট কথাবার্তা বলছিল, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কই আমরা তো কোনো কিছু মনে করি নাই, আমরা তো সামাল দিচ্ছিলাম। কিন্তু আপনি হঠাৎ করে এই জিনিসটা করতে গেলেন কেন, যে ফু দিয়ে উড়িয়ে দিব বা এটা করবো ওইটা করবো? এটা তো একটা বড় রাজনৈতিক সংগঠনের কাজ হতে পারে না। তাই মূল কথাটা হইলো যে রাজনৈতিক সংগঠনের ভিতরে মুখোমুখি করা হয়েছে এবং এটা করা হয় না। এবং এটা করলেন, করার পরে তো এটা সামাল দেওয়া দরকার ছিল, সামাল তো দিতে পারলেন না। আপনার এতগুলো এমপি, আপনার এত সংগঠিত শক্তি, আপনার একটা পলিটিক্যাল পার্টি তো পৃথিবীর যে কোনো দেশের জন্য রাজনৈতিক দলগুলা কিন্তু একটা সম্পদ। এটা $1 ট্রিলিয়ন দিয়ে কেনা যায় না, কারণ এই রাজনৈতিক দলগুলোর হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ভ্যানগার্ড তারা।
একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রধান দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলা। এই রাজনৈতিক দলগুলা ডাক দিলে 50 লক্ষ মানুষ একদিনে 2 দিনের ভিতরে চলে আসে। আপনি কথা বলার সময় আপনি একটা হিসাব করে কথা বলবেন না। আপনি শিক্ষকদের সম্বন্ধে তুচ্ছতাচ্ছিল্য করেন, আপনি ছাত্রছাত্রীদের সম্বন্ধে তুচ্ছতাচ্ছিল্য করেন, লোকজনদেরকে সেখানে পাঠিয়ে দিবেন, এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা তো নিয়ন্ত্রণের ভিতরেই ছিলাম। আমি আপনার পয়েন্ট পেয়েছি। তার মানে জিনিসটিকে আরো আগে সমাধান করা যেত যদি আরেকটু ম্যাচিউরলি একটু ম্যাচিউর ভাবে যদি আপনি হ্যান্ডেল করতেন। এবং আমার বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো অনেক শিক্ষক আছে যারা মুভমেন্ট থিওরি পড়ায়। আমরা তো মুভমেন্ট থিওরি পড়াই ক্লাসে, মুভমেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় পলিটিক্যাল সায়েন্সে সেখানে পড়ায়, আমার ডিপার্টমেন্টে পড়ায় মুভমেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, মুভমেন্ট কিভাবে কন্টেইন করতে হয়, সেগুলো তো আমরা অনেক সময় জানি। আমি আপনাকে একটু থামাই, ইলিয়াস ভাই, আপনি নিশ্চয়ই পুরো আলোচনা শুনছেন। এই পুরো আলোচনার সঙ্গে বিএনপি নামক যে বৃহৎ রাজনৈতিক দল, যারা প্রধান বিরোধী দল বলে দাবি করে, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায়, টানা 4 দফা, তার আগে বিএনপিও 2বার ক্ষমতায় ছিল। ফলে বাংলাদেশের মানুষের আমাদের যে দ্বিদলীয় রাজনীতি, তাতে বিএনপি একটা বড় রাজনৈতিক শক্তি হওয়ার কথা। পুরো আন্দোলন নিয়ে বিএনপির অবস্থানকে আপনি কিভাবে দেখেন? বিএনপি শুরুতে বললো এই আন্দোলনে তাদের সমর্থন আছে, কিন্তু তারা এটার সঙ্গে আবার সক্রিয়ভাবে নাই। আবার পরিস্থিতি যখন একদমই উত্তপ্ত হলো, তখন কি সেখান থেকে বিএনপি এই কোটার আন্দোলনকে একটা চূড়ান্ত রাজনৈতিক আন্দোলন বা স্টেপ ডাউন শেখ হাসিনা এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে আবারও ব্যর্থ হলো? ব্যর্থতা সফলতার বিষয় না। আপনাকে ধন্যবাদ আমার দুই সহ আলোচক। আসলে বিরোধী দল তো সুযোগ নিতে চাইবেই, যেটি উনি ডাইরেক্ট বলেননি, ইনডাইরেক্ট বলেছেন। বিরোধী দল তো সুযোগ নিতে চাইবেই। গত 15 বছর ধরে যে ধরনের শাসন চলছে, বিএনপি তো এটা মেনে নিতে পারছে না। তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে, নানা কারণে আন্দোলনে ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থতার কারণে এখনও আপনি দেখেন যে ছাত্ররা সব কিছু করলো, এখন বিএনপির সব নেতা কর্মী সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই পুরনো কৌশল, দমিয়ে রাখার কৌশল, যে আন্দোলনটা যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল, কিন্তু এই দমিয়ে রাখার কৌশলের কারণে সাধারণ ছাত্রদের মুভমেন্টকে তারা ন্যূনতম গুরুত্ব দেয়নি এবং তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আমরা দেখেছি যে ছাত্ররা যত আন্দোলন করেছে দেশে কিন্তু সফল হয়েছে। আপনি দেখুন 69 গণ অভ্যুত্থান, তারপরে ভাষা আন্দোলন, ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছে সবগুলো কিন্তু সফল হয়েছে। 90 গণ আন্দোলন, দাদাও ছিলেন, উনিও ছিলেন, আমরাও ছিলাম, সবাই আমরা দেখেছি সফল হয়েছে। এবারও কিন্তু তারা সফল হয়েছে, যদিও এর মধ্যে অনেক ক্যাজুয়ালিটি ঘটে গেছে, অনেক যে ইস্যুতে আন্দোলন সেটা তো অর্জিত হয়েছে, সেটি অর্জিত হয়েছে, বাট বিরাট একটি ক্ষত সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। এবং যে ফিগারটি বলা হচ্ছে যে আজকে আমি দু একটা গণমাধ্যমে দেখেছি, যদিও গণমাধ্যমে এখন শুধু একটি বিষয়, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, জীবন যে ধ্বংস হয়েছে, এগুলো নিয়ে কোথাও কোনো ন্যূনতম আলোচনা নেই, কারো মধ্যে নেই। আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা যারা গর্তে ঢুকে গিয়েছিল, তারা বেরিয়ে কিন্তু বিরোধী দলকে দোষ দিচ্ছে। আজকে নতুন প্রবণতা দেখলাম যে তাদের 15 বছর শাসনকে যারা কি বলা যায় একদম ব্লাঙ্ক চেকে সাপোর্ট করেছে, জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা রংপুরে তারাও নাকি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তো বিরাট ক্ষতের সৃষ্টি হয়েছে। আপনি যে বিএনপির কথাটাই বলছেন, আমি তো এমনি সরাসরি বলি, যেমন বলে যে বিএনপি ক্ষমতা আসার ষড়যন্ত্র করে, অনেক সময় আওয়ামী লীগ নেতারা বলেন। তারা তো ষড়যন্ত্র করে না, প্রকাশ্যে চায় যে আমরা ক্ষমতা আসতে চাই। সুতরাং ছাত্রদের আন্দোলনে তখন বিএনপি মহাসচিব একটি কথা বলেছিলেন যে আন্দোলন শেষ পর্যন্ত, সেটি তো তার সবসময়ের কথা। তারা তো সবসময় বিভিন্ন প্রোগ্রাম দেয়, সবসময় সরকারের পতন ঘটাতে চায়। কিন্তু এখন আপনি দেখবেন যে এই যে ছাত্রগুলোকে হত্যা করা হলো, এবং অধিকাংশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের জন্য খুব বেদনাদায়ক। এসব নিয়ে কারো কোনো কথা নেই, এবং একদম ডাইরেক্ট দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে পুলিশের জন্য তাদের টাকা দেওয়া হচ্ছে, তাদের দেশ, সেটি ভালো বিষয়, অন্য বাহিনী যারা আহত হয়েছেন। কিন্তু ছাত্র যেসব ফ্যামিলি ক্ষতি হয়েছে, যেসব ফ্যামিলির সন্তান হারিয়েছে, অনেক জায়গায় দেখছি যে অনেক পথচারীও মারা গেছেন, কিছু কিছু জায়গায় এরকম খবর পুলিশ মারা গেছে, হ্যাঁ অবশ্যই মারা গেলে না সেটি পুলিশ মানে যেমন দাদা একটি বলেছে পুলিশকে হেনস্থা করা হয়েছে, পুলিশকে হেনস্থা করেছে, ছাত্রদের হেনস্থা করা হয়নি। এত ছাত্র মারা গেল, তাদেরকে হেনস্থা করা হয়নি। যাই হোক, আমার কথা হচ্ছে এটি একটি সঠিক বিচার করা উচিত, যে কথাটি উনি বলেছেন, আপনিও বলেছেন আগে। প্রকৃত দোষীরা তাদেরকে চিহ্নিত করতে হবে। আগেই যদি আমি দোষী বানিয়ে ফেলি যে এটা বিএনপি করেছে, জামাত করেছে, বিএনপি 28 অক্টোবরে যে সমাবেশ করেছিল, সাউন্ড গ্রেনেড মারার পর কিন্তু বিএনপি একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, আর কিন্তু উঠে দাঁড়াতে পারেনি, আন্দোলন করতে পারেনি। এর মধ্যে এত শক্তি তারা সঞ্চয় করলো যে পুরো ঢাকা শহর অচল করে দিল।
আপনি প্রথম নামালেন ছাত্রলীগ, পারলেন না, তারপরে নামালেন যুবলীগ, তা পারলেন না, তারপরে বিভিন্ন অস্ত্রধারী যেগুলো আমরা পত্রিকা কল্যাণে কিছু কিছু পত্রিকা এসে পারলেন না, তারপরে নামালেন কি বিজেপি, পারলেন না, শেষ পর্যন্ত আর্মি নামিয়ে আপনাকে এটা দমন করতে হয়েছে। আপনার গোয়েন্দা সংস্থা কোথায়? আবার একজন আমি জানি না, কালকে না পরশু দেখেছি পত্রিকায় বলা হয়েছে যে 50,000 শিবির ক্যাডার নাকি এগুলো করেছে। 50,000 শিবির ক্যাডার এত শক্তি সঞ্চয় করলো, কোথায় বসে? গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? আর শিবির ক্যাডার আমরা তো জানি যে জামাত, শিবির বা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তারা একটি বাসায় বসে কথা বললে সেটি গিয়ে অনেকে গ্রেপ্তার করা হয় যে তারা একটি সলা পরামর্শ সভা করেছিল। সুতরাং এগুলো রাষ্ট্রের বিরাট ব্যর্থতা। আসলে আমি ইলিয়াস ভাই আপনাকে থামায় একটা বিরতি নিই দাদা। এই বিএনপির আন্দোলন নিয়ে এটা ঠাট্টা করেই আপনারা এবং এমনকি গণমাধ্যমে অনেকে বলে ঈদের পরে আন্দোলন। তো ধরেন এই 15 বছরে 30টি ঈদ, এমনকি 28 অক্টোবরও বিএনপি পারল না। এবার হঠাৎ এত শক্তি, মানে শক্তি নেগেটিভ অর্থে এই পরিমাণ যা যা আপনারা বলছেন ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড, সেটি করার শক্তি বিএনপি কোথায় পেল? এই শক্তি কি কেবলই অভ্যন্তরীণ? কেউ কেউ বলছে এর সঙ্গে তৃতীয় কোনো একটা পক্ষ জড়িত। তৃতীয় পক্ষ মানে কি সেটা অভ্যন্তরীণ কোনো তৃতীয় পক্ষ না বাইরের তৃতীয় পক্ষ? আপনাদের পূর্বাভাস কি সেটি নিয়ে বা পর্যবেক্ষণ কি সেটি নিয়ে কথা বলবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই।